বিসমিল্লাহির রহমানির রহিম। ধামরাই সরকারি কলেজ ধামরাই ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মুজিবনগর সরকার গঠন এবং সেই সরকারের গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত স্বাধীনতার সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ করে পরিচালনার লক্ষ্যে ইতিহাসে মুজিবনগর সরকার গঠন ছিল একটি যুগান্তকারী ঐতিহাসিক ঘটনা। কেননা এই সরকারই মুক্তিযুদ্ধে বেসামরিক ও রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল। এই মুজিবনগর সরকার মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। ইহা কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করেছিল। সেই বৈদ্যনাথ তলার বর্তমান নাম মুজিবনগর। এই জন্যে এই মুজিবনগর সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার ক্ষেত্রে এবং বহির্বিশ্বে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে জনমত গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি বাহিনীর আক্রমণ, নির্বিচার গণহত্যা শুরু হলে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং পূর্ব পাকিস্তান থেকে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের অধিকাংশ প্রতিনিধি দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় গ্রহণ করে। ভারতে আশ্রয় গ্রহণকারী নেতৃবৃন্দ, জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত প্রতিনিধিগণ একত্রিত হয়ে 1971 সালের 10 এপ্রিল স্বাধীন বাংলাদেশের একটি অস্থায়ী সরকার গঠন করে। মুক্তিযুদ্ধকে সুষ্ঠু ও দক্ষতার সাথে পরিচালনা করে দ্রুত দেশকে পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত করা, দেশে বিদেশে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে জনমত তৈরি করা এবং মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন পরিচালনা করার লক্ষ্যে এ সরকার গঠন করা হয়। ওই দিনই অস্থায়ী সরকার বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করে। 12 এপ্রিল স্বাধীন বাংলা বেতারে ও 6 সদস্য বিশিষ্ট এ অস্থায়ী সরকার গঠনের সংবাদ প্রচারিত হয়। 13 এপ্রিল আগরতলায় অনুষ্ঠিত জাতীয় প্রাদেশিক পরিষদের এক সভায় স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন অনুমোদন করা হয় এবং 6 সদস্যের মন্ত্রিসভার সদস্যদের নাম ও তাদের দপ্তর ঘোষণা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল সর্বমোট 6 জন। আমরা এখন দেখে নিব। 1 নম্বরে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি হিসাবে যাকে মনোনীত করা হয়, ঘোষণা করা হয়, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী, স্বাধীনতা ঘোষণাকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করা হয় সৈয়দ নজরুল ইসলামের নাম। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সময়ে পাকিস্তানি কারাগারে আটক থাকায় উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব প্রদান করা হয়। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব প্রদান করা হয় জনাব তাজউদ্দিন আহমেদকে। পররাষ্ট্র ও আইন মন্ত্রী হিসাবে খন্দকার মুস্তাক আহমেদ, অর্থমন্ত্রী হিসাবে এম মনসুর আলী, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী
হিসাবে AHM কামরুজ্জামানকে দায়িত্ব প্রদান করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10 এপ্রিল 1971 গঠিত অস্থায়ী সরকারের এই মন্ত্রিসভা 1971 সালের 17 এপ্রিল এই অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। তদানীন্তন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার, বর্তমানে মেহেরপুর কিন্তু একটি স্বতন্ত্র জেলা, বৈদ্যনাথ তলায়, যার বর্তমান নাম মুজিবনগর গ্রামে শতাধিক দেশি বিদেশি সাংবাদিক, কয়েকজন জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্য, কিছু মুক্তিসেনা এবং 1000 সাধারণ মানুষের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান জাতীয় পরিষদের আওয়ামী লীগ দলীয় চিফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী। অনুষ্ঠানে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রটিও পাঠ করেন। অস্থায়ী সরকারের সদর দপ্তর স্থাপন করা হয় কলকাতার 8 নং থিয়েটার রোডে। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বাংলাদেশকে স্বীকৃতি দান ও মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতার জন্য বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানান। তারা শত্রুর মোকাবেলা করে দেশকে মুক্ত করার জন্য দেশবাসীকে অনুরোধ জানান। উপদেষ্টা পরিষদ গঠন, অস্থায়ী সরকারের নীতি নির্ধারণ ও কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় পরামর্শ দানের জন্য ন্যাপ নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মুজাফফর আহমেদ, কমিউনিস্ট পার্টির কমরেড মনি সিং এবং কংগ্রেস নেতা মনোরঞ্জন ধর সহ আওয়ামী লীগের আরও 5 জন নেতাকে নিয়ে সর্বমোট 9 সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে 1971 সালের 10 এপ্রিল অস্থায়ী সরকার গঠিত হয়, যা মুজিবনগর সরকার হিসেবে পরিচিত, এবং সেই সরকার 6 সদস্য বিশিষ্ট ছিল। সেখানে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাহলে প্রশ্ন যদি আসে যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে তিনি যেহেতু পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এখানে কিন্তু বিভ্রান্তির কোনো সুযোগ নাই। প্রধানমন্ত্রী হিসাবে তাজউদ্দিন আহমেদ, পররাষ্ট্র আইনমন্ত্রী হিসেবে খন্দকার মুস্তাক আহমেদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী AHM কামরুজ্জামান। এবং এই সরকার 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের ভূখণ্ডে বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে শপথ গ্রহণ করেছিল। এই সরকারকে সহযোগিতা করার জন্য 9 সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব এই অস্থায়ী সরকারের কার্যক্রম কি ছিল। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের আভ্যন্তরীণ প্রশাসন পরিচালনার জন্য মুজিবনগর সরকার সুপরিকল্পিতভাবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ প্রতিষ্ঠা করেন। স্বাধীন বাংলাদেশের প্রতি সমর্থন, সহযোগিতা ও জনমত সংগঠনের উদ্দেশ্যে অস্থায়ী সরকার বহির্বিশ্বে সফল কূটনৈতিক তৎপরতা চালান। আভ্যন্তরীণ প্রশাসন, অস্থায়ী মুজিবনগর সরকারের আভ্যন্তরীণ প্রশাসনে মোট 12টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। এগুলি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিবালয়, সাধারণ প্রশাসন ও সংস্থাপন বিভাগ, আঞ্চলিক প্রশাসন, স্বাস্থ্য ও কল্যাণ বিভাগ,
তথ্য ও বেতার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ত্রাণ ও পুনর্বাসন বিভাগ এবং কৃষি বিভাগ। আভ্যন্তরীণ প্রশাসনের এসব মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বাত্মক ভূমিকা পালন করে এই মুক্তিযুদ্ধ সময়ে গঠিত অস্থায়ী সরকার। কূটনৈতিক কার্যক্রম। বহির্বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে সমর্থন আদায় ও জনমত সৃষ্টির উদ্দেশ্যে অস্থায়ী সরকার কলকাতা, দিল্লি, লন্ডন, নিউ ইয়র্ক ও স্টকহোম সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মিশন স্থাপন করে সরকারের কূটনৈতিক প্রতিনিধি নিয়োগ করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রচারণা ও সমর্থন আদায়ের জন্য সচেষ্ট হয়। এই উদ্দেশ্যে বিচারপতি আবু সাইদ চৌধুরীকে সরকারের বিশেষ দূত হিসাবে বিভিন্ন দেশে সমর্থন আদায়ের উদ্দেশ্যে লবিং করার জন্য প্রেরণ করা হয়। অক্টোবর মাসে আবু সাইদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতিসংঘে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে একটি সমর্থন সূচক বিবৃতি আদায়ে সক্ষম হয়। এছাড়া প্রবাসী বাঙালি এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রতি সহানুভূতিশীল বিদেশি নাগরিকদের মাধ্যমে পৃথিবীর প্রভাবশালী দেশসমূহের সমর্থন লাভের ঐকান্তিক চেষ্টা করা হয়। অস্থায়ী সরকারের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত পাকিস্তানি দূতাবাসের বাঙালি কূটনীতিবিদগণ পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং বাংলাদেশি মিশনে যোগদান করায় বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের গ্রহণযোগ্যতা বেড়ে যায়। অনেক দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত করে। বিশেষ করে তৎকালীন সময়ে যে বিশ্ব দুইটি দলে বিভক্ত ছিল, একটি হচ্ছে তৎকালীন সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন গ্রুপ, আরেকটি হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গ্রুপ। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এই সোভিয়েত ইউনিয়ন গ্রুপ সরাসরি, বিশেষ করে ভারত, বাংলাদেশকে সহযোগিতা করেছিল। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং তাদের সমর্থনপুষ্ট রাষ্ট্রসমূহ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। যা হোক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার অর্থাৎ মুজিবনগর সরকার গঠন ও তাদের কার্যক্রম মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। মুজিবনগর সরকারের প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ একটি সুসংহত ও সর্বাত্মক রূপ লাভ করে এবং অল্প সময়ের মধ্যেই পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে আনা সম্ভব হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুজিবনগর সরকার কর্নেল আতাউল গনি উসমানীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত করে মুক্তিবাহিনীকে সুসংগঠিত করার প্রয়াস পায়। এ মুক্তিবাহিনী দুভাগে বিভক্ত ছিল, যথা নিয়মিত বাহিনী এবং অনিয়মিত বাহিনী। নিয়মিত বাহিনী তৎকালীন ইস্ট বেঙ্গল রাইফেলস, ইপিআর, পুলিশ বাহিনী, আনসার এবং সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনা সদস্যদের সমন্বয়ে গঠন করা হয়েছিল মুক্তি ফৌজের নিয়মিত বাহিনী। নিয়মিত বাহিনী আবার দুভাগে বিভক্ত ছিল, যথা সেনা ব্যাটালিয়ন এবং সেক্টর ট্রুপস।
মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সরকার নিয়মিত বাহিনী হিসেবে সেনা, বিমান ও নৌবাহিনীও গড়ে তোলে। অনিয়মিত বাহিনী, যার সদস্যদের মধ্যে ছিল প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র, যুবক, বিভিন্ন পেশাজীবী ও কৃষক, শ্রমিক, সাধারণ জনতার সমন্বয়ে গড়ে তোলা হয়েছিল মুক্তিযুদ্ধের অনিয়মিত বাহিনী। এ বাহিনীর নামকরণ করা হয়েছিল ফ্রিডম ফাইটার্স বা গণবাহিনী। এই বাহিনীর সদস্যদের 2 সপ্তাহের প্রশিক্ষণ প্রদানের পর একজন কমান্ডারের অধীনে তাদের বিভিন্ন এলাকায় যুদ্ধের জন্য প্রেরণ করা হতো। তারা প্রধানত গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করত বলে এরা গেরিলা বাহিনী নামেও পরিচিত ছিল। নদ নদী ও বনজঙ্গল পরিপূর্ণ বাংলাদেশে গেরিলা যুদ্ধই মূলত স্বাধীনতা যুদ্ধের সফলতার পিছনে মূল ভূমিকা পালন করেছিল। আঞ্চলিক বাহিনী, নিয়মিত ও অনিয়মিত বাহিনী ছাড়াও সেক্টর কমান্ডারের বাইরে আঞ্চলিক পর্যায়ে কিছু বাহিনী গড়ে উঠেছিল। এসব বাহিনীর মধ্যে উল্লেখযোগ্য ছিল বঙ্গবীর কাদের সিদ্দিকের নেতৃত্বাধীন কাদেরিয়া বাহিনী টাঙ্গাইল, আফসার বাহিনী ভালুকা ময়মনসিংহ, হেমায়েত বাহিনী গোপালগঞ্জ বরিশাল, হালিম বাহিনী মানিকগঞ্জ, আকবর বাহিনী মাগুরা, বাতেন বাহিনী টাঙ্গাইল, জিয়া বাহিনী সুন্দরবন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এসব আঞ্চলিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুজিব বাহিনী, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বেঙ্গল লিবারেশন ফোর্স মুজিব বাহিনী নামে পরিচিত। এটি ছিল রাজনৈতিক আদর্শ ভিত্তিক একটি সংগঠন। ছাত্রনেতা শেখ ফজলুল হক মনি এবং সিরাজুল আলম খানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মী ও শিক্ষিত যুবকদের নিয়ে এ বাহিনী গঠন করা হয়েছিল। এ বাহিনীও বাংলাদেশের মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডারের নিয়ন্ত্রণের বাইরে ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রিগেড ফোর্স, মুক্তিবাহিনীর নিয়মিত সেনা ব্যাটালিয়নকে 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। ফোর্সের অধিনায়ক মেজর খালেদ মোশাররফ, মেজর KM শফিউল্লাহ এবং মেজর জিয়াউর রহমানের নামের আদ্যক্ষর দিয়ে 3টি ব্রিগেড ফোর্সের নামকরণ করা হয়, যথাক্রমে কে ফোর্স, এস ফোর্স এবং জেড ফোর্স। এবং মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে মুজিবনগর সরকার বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করেছিল এবং 11 জন সেক্টর কমান্ডার এবং পর্যায়ক্রমে পরিবর্তন করে নতুন সেক্টর কমান্ডারও নিয়োগ করা হয়েছিল। যেমন 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান এবং পরবর্তীতে মেজর মোহাম্মদ রফিক। 2 নম্বর সেক্টর কমান্ডার প্রথমে ছিলেন মেজর খালেদ মোশাররফ, পরে ছিলেন মেজর ATM হায়দার। 3 নম্বর মেজর KM শফিউল্লাহ এবং পরবর্তী মেজর নুরুজ্জামান। 4 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন মেজর সিআর দত্ত। 5 নম্বর সেক্টরে ছিল মেজর মীর শওকত আলী। 6 নম্বরে কমান্ডার ছিল উইং কমান্ডার KM বাশার। 7 নম্বরে মেজর নাজমুল হক, পরবর্তীতে মেজর নুরুজ্জামান। 8 নম্বর সেক্টরের কমান্ডার ছিল মেজর আবু উসমান চৌধুরী এবং পরবর্তীতে মেজর MA মঞ্জুর। 9 নম্বর সেক্টরে মেজর MA জলিল, পরবর্তীতে মেজর MA মঞ্জুর। 10 নম্বর সেক্টরে এটা হেডকোয়ার্টারের পরিচালনায় নৌ কমান্ডার বৃন্দ এটার দায়িত্বে ছিলেন। মনে রাখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10 নম্বর সেক্টরের এটা পরিচালিত হতো হেডকোয়ার্টারের পরিচালনায় এবং নৌবাহিনীর কমান্ডাররা এর দায়িত্ব ছিল। এবং 11 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার প্রথমে ছিল মেজর আবু তাহের, পরবর্তীতে ফ্লাইট লেফটেন্যান্ট M হামিদুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সর্বপ্রথম গঠিত অস্থায়ী সরকার অর্থাৎ মুজিবনগর সরকার গঠন এবং তাদের
কার্যক্রম নিয়ে নিশ্চিত করে বলা যায় এটি বাংলাদেশের প্রথম সরকার ছিল এবং এই সরকারে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পিছনে এবং মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযুদ্ধের সপক্ষে বিদেশি শক্তিদের সমর্থন আদায় এবং জনমত তৈরির পিছনে এবং আভ্যন্তরীণ প্রশাসন পরিচালনায় এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকবে, আজ আর নয়, তোমরা নিরাপদে থাকবে। বাড়ির বাহিরে বের হলে, ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখবে। ধন্যবাদ তোমাদেরকে।